যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। অলরেডি যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে আজকে একটু পড়া ধরবো প্রথমে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস করব। গত ক্লাসে আমরা মহাকর্ষ বিভব পড়ছিলাম, মহাকর্ষ প্রাবল্য এবং মহাকর্ষ বিভব, এটা আমরা পড়ছিলাম। তো তোমাদের একটু প্রশ্ন ধরি, দেখি তোমরা উত্তর করবা, কমেন্টে ওখানে উত্তর করবা। বলো, মহাকর্ষ বিভব এই হিসাবের জন্য বস্তুকে, একক ভরের বস্তুকে কোত্থেকে আনতে হবে? বলো, কোত্থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে হবে? ওকে, অসীম থেকে। গুড। অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনতে হবে। কিভাবে আনতে হবে? আমি কিভাবে আনবো? বলো, ত্বরণ দিয়ে আনবো? না, সমবেগে আনতে হবে। তারপরে কেমন পথে আনবো? সরল রৈখিক পথে আনতে হবে? পথ কি নির্দিষ্ট, নাকি আমি যে কোনো পথেই আনতে পারি? যে কোনো পথেই আমরা আনতে পারি। তাহলে এই যে আনতে কৃতকাজ, সমবেগে একক ভরের বস্তুকে যে কোনো পথে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে কৃতকাজটা, সেই কৃতকাজটা কার দ্বারা কৃতকাজ হইতে হবে? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজ হইতে হবে, এবং অবশ্যই সেটা মহাকর্ষ বলের বিরুদ্ধে হইতে হবে। তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজটাকেই উক্ত বিন্দুর বিভব বলে। তাহলে আমরা এই পর্যন্ত পড়ছিলাম, এবং তোমাদের একটা কাজ দিছিলাম, সেটা হচ্ছে বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা, তাই তো? তাহলে আমরা আজকে এই হিসাবটা করব। তাহলে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব আমি একটু গত ক্লাসের লাস্টের দিকের হিসাবটা একটু ছোট্ট করে বলি। মহাকর্ষীয় বিভব, দেখো আমরা বিভব হিসাব করতে পারি না, আমরা হিসাব করতে পারি বিভব পার্থক্য। ধরো এটা হচ্ছে একটা ভর, এম ভর, একটা বিন্দু ভর, তার একটা মহাকর্ষ ক্ষেত্র। ধরো এইটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। এবার এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমি একক ভরের বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলে সেই কৃত কাজটা হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। ধরো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একক ভরের বস্তু নিব, তো তুমি একক ভরের বস্তু ছাড়ো, তুমি আগে এম ভরের বস্তু নিয়ে যাও। তাহলে এম ভরের বস্তু, এখানে এম ভরের বস্তু, সেটাকে এইখান থেকে এই পয়েন্টে নিয়ে আসবো। ঠিক আছে? কিভাবে নিয়ে আসবো? যে কোনো পথে আনতে পারি, সরল রৈখিক পথে আনতে হবে এমনটা না, বাট আমার আনতে হবে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, আমার দ্বারা কাজ। এই বস্তুটা এটাকে আকর্ষণ করবে, তাহলে মহাকর্ষ বল ক্রিয়া করবে এদিকে। এই মহাকর্ষ বলের জন্য যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অর্থাৎ এ থেকে বিতে যাইতে দিই, তাহলে তো ভাই মহাকর্ষ বল দ্বারা কাজ হয়ে যাবে, এবং এই বলের কারণে ত্বরণ হবে। এ থেকে যখন বিতে আসবে তখন ত্বরণ নিয়ে আসবে, ত্বরণ নিয়ে আসতে দেওয়া যাবে না। তাহলে একে ধরে ফেলো। ধরে নিলাম, ধরলেই আমি মহাকর্ষ বলের বিপরীতে বল দিছি, জাস্ট ধরে রাখলেই, ধরলে আমি মহাকর্ষ বলের বিপরীতে বল দিছি। এটাই হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। অবশ্যই এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলটা সেটা মহাকর্ষ বলের সমান হইতে হবে। তাহলে এবার আমি এ থেকে বিতে নিয়ে আসবো। এ থেকে বিতে নিয়ে আসতে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক, অর্থাৎ এই যে এই বল কর্তৃক কৃতকাজ, এই বল কর্তৃক না, কিন্তু এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃতকাজ WEXT। তাহলে এই কৃতকাজটা যদি একক ভরের জন্য হয়, তাহলে সেটা এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্দেশ করবে। এ থেকে যেহেতু বিতে আনছি, তাহলে বিভব পার্থক্য ডেল ভি এ বি ভিবি মাইনাস ভি এ, বিভব পার্থক্য পার ইউনিট ভরের জন্য কাজ। এম ভরের জন্য কাজ WEXT, একক ভরের জন্য যে কাজ, একক ভরের জন্য যে কাজ WEXT ডিভাইডেড বাই এম, থেকে এ থেকে বিতে আনতে। তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য। এখন আমি চাই বিভব পার্থক্য না রে ভাই, বিভব হিসাব করতে। আমরা বিভব পার্থক্য থেকেই বিভব হিসাব করব। আমরা আসলে বিভব কিন্তু হিসাব করতে পারি না, আমরা বিভব পার্থক্য হিসাব করতে পারি। কোনোভাবে যদি এই পয়েন্টের বিভবটাকে 0 বানানো যায়, তখন আমি বিভব পার্থক্যই হিসাব করব, কিন্তু সেটা, সেই বিভব পার্থক্যটা বি বিন্দুরই বিভব নির্দেশ করবে। তাহলে আমরা এইটা চাই। তাহলে আমাদের এই এ বিন্দুর বিভবটাকে 0 বানাইতে হবে। তা আগে আমরা কি করছিলাম? মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এ থেকে বিতে নিয়ে গেছিলাম। এইবার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে না নিয়ে আমরা মহাকর্ষ ক্ষেত্রের বাইরে থেকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। কেন বাইরে? কারণ এই ক্ষেত্রের মধ্যেই বল কাজ করবে, বাইরে মহাকর্ষ বল কাজ করবে না। ক্ষেত্রের বাইরে অসীমে মহাকর্ষ বল কাজ করবে না। তাহলে মহাকর্ষ বল যদি অসীমে কাজ না করে, তাহলে
মানে মহাকর্ষ বলের প্রভাব যদি না থাকে তাহলে অসীমে অর্থাৎ ক্ষেত্রের বাইরে একক পরিমাণ ভরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে কোনো কাজও হবে না। এই কারণে অসীমের বিভবটা হবে শূন্য। তাহলে অসীমের বিভব শূন্য, তাহলে অসীম থেকে বিতে নিয়ে আসবো। আগে ক্ষেত্রের মধ্যে এ থেকে বিতে নিয়ে আসছিলাম, এবার অসীম থেকে বিতে নিয়ে আসবো। তাহলে এইটা হচ্ছে এম ভরের বস্তু, আমরা এর মহাকর্ষ ক্ষেত্র এটা, এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এখান থেকে ধরো আর দূরত্বে বি বিন্দুতে এই পয়েন্টে আমরা বিভব চাই, অর্থাৎ ভি বি আমরা হিসাব করতে চাই। তাহলে আমরা অসীম থেকে, এই যে ক্ষেত্রের বাইরে অসীম, ভি ইনফিনিটি 0, এখান থেকে একক ভরের বস্তুকে ওখানে নিয়ে যাব। তো প্রথমে চিন্তা করো আমরা এম ভরের বস্তুকে নিয়ে যাচ্ছি, এম ভরের বস্তু। এই এম ভরকে আকর্ষণ করবে মহাকর্ষ বলে, কিন্তু মহাকর্ষ বলে তো আসতে দেওয়া যাবে না। মহাকর্ষ বলে আকর্ষণ করলে ত্বরণ নিয়ে চলে আসবে এই পয়েন্টে, তাহলে ওকে ধরে ফেলবো। ধরলেই আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিয়ে দিচ্ছি, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এফইএক্সটি। এফইএক্সটি এর মান এফজি এর মানের সমান হবে। ওকে, তাহলে এভাবে ধরে খুবই ধীরে ধীরে স্লোলি, ত্বরণ হইতে দেওয়া যাবে না, ঠিক আছে, খুবই ধীরে ধীরে সমবেগে ধীরে 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 ইনফিনিটি স্টেজের মাধ্যমে, ইনফিনিটি ধাপের মাধ্যমে, ঠিক আছে, ইনফিনিটি ধাপের মাধ্যমে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে হবে, অনন্তকাল বসে নিয়ে আসতে হবে আর কি থিওরিটিক্যালি। তাহলে এই অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসবো। যে কাজটা ধরো এম ভরের জন্য যে কাজটা হবে সেটা তো ডাব্লিউএক্সটি, একক ভরের জন্য যে কাজটা হবে সেটা এই পয়েন্টের বিভবই নির্দেশ করবে। বিভব নির্দেশ করবে না, আসলে বিভব পার্থক্য নির্দেশ করবে, কিন্তু চালাকি করে সেটা বিভবই হয়ে যাবে। বিভব পার্থক্য ডেল ভি, সেটা হবে ভি বি মাইনাস ভি ইনফিনিটি, ডাব্লিউইএক্সটি, ইনফিনিটি থেকে বিতে নিতে কাজ কাকে, পার ইউনিট ভরকে। এবার এই ভি ইনফিনিটি কত, ভি ইনফিনিটি 0, ভি ইনফিনিটি 0। তাহলে অতএব ভিবি ইকুয়াল টু ডাব্লিউইএক্সটি ইনফিনিটি থেকে বি ডিভাইডেড বাই এম। এই যে এটাই হচ্ছে আমাদের বিভব নির্ণয়ের সূত্র। তাহলে আমি এখন যদি বলি বিন্দু ভরের জন্য বিভব নির্ণয় করে দেখাও, বিন্দু ভরের একটা মহাকর্ষ ক্ষেত্র, তার মধ্যে কোনো পয়েন্টে বিভব বের করে দেখাও, তাহলে তুমি কি করবা, প্রথমে 1 কেজি ভর নিবা, সেটা অসীম থেকে নিয়ে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে ওই পয়েন্টে নিয়ে বসাবা, তোমার দ্বারা কাজ, মহাকর্ষ বলের বিরুদ্ধে তোমার দ্বারা কাজ যেটা হবে সেটাই ওই বিন্দুর বিভব নির্দেশ করবে। ঠিক আছে, অসীমে বিভব শূন্য কেন, ক্ষেত্রের বাইরে কি কোনো বল আছে, মহাকর্ষ বল আছে। মহাকর্ষ বল যদি না থাকে তাহলে তুমি কাজ করবা কিভাবে, বলের বিরুদ্ধেই তো কাজ, তাহলে বলের বিরুদ্ধে তো বলই নেই, কাজই করা লাগবে না, কাজ তো করা লাগবে না। তাহলে অসীমের বিভব কত, অসীমের বিভব শূন্য, সেখানে কোনো কাজ করা লাগে না। বিভব বিভব পার্থক্য মানে তো কাজ, ঠিক আছে, তাহলে তখন কোনো আর কাজ করা লাগবে না। কথা বুঝতে পারছি? তাহলে এইবার আসো আমরা বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালাটা বের করব। তাহলে হেডিংটা লিখো, একটা বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা, বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা। এটা একটা বিন্দু ভর, ক্যাপিটাল লেটার এম, এইটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্রটা, মহাকর্ষ ক্ষেত্রের সীমা, এর বাইরের দূরত্বটা অসীম। তাহলে অসীম থেকে একক ভরের বস্তুকে ক্ষেত্রের মধ্যে কোনো পয়েন্টে নিয়ে রাখবো, অর্থাৎ যে পয়েন্টে আমি বিভব বের করতে চাই। তাহলে এর থেকে আর দূরত্বে এই পয়েন্ট, এই পয়েন্টের বিভবটা আমি চাই, তাহলে এই বিন্দুর বিভবটা আমি চাই ভি। তাহলে অসীম থেকে ক্ষেত্রের বাইরে থেকে একক ভরের বস্তুকে নিয়ে যাব, নিয়ে যাইতে কাজ। এবার খুব ভালো করে শোনো, বিভব হচ্ছে অসীম থেকে এখানে নিয়ে আসতে কাজ, ঠিক আছে, অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসতে কাজ। এই যে তীর চিহ্ন দেখো, স্মরণের তীর চিহ্ন, অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসতে কাজ। আমরা বিভব বের করব না, আমরা বিভব নির্ণয় করব না। কেন? আমার মর্জি, আমার ইচ্ছা, আমরা বিভব নির্ণয় করব না। তো কি করব? বিভবের উল্টো হিসাব করব, বিভবের উল্টাটা করব, উল্টাটা করব। উল্টাটা মানে বিভবে বলা আছে অসীম থেকে একক ভরের বস্তুকে এই পয়েন্টে নিয়ে আসবো, এই পয়েন্টে নিয়ে আসতে কাজ, অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসবো, এটা হচ্ছে বিভব, যে কাজটা সেটা ওই বিন্দুর বিভব। আমরা এটা করব না, তো আমরা কি করব? আমরা উল্টা কাজটা করব। আমরা এই যে এই পয়েন্ট থেকে অসীমে নিয়ে যাব, এই তীর চিহ্ন। ভাই এটা তো তাহলে বিভব হবে না, ডেফিনেশন অনুযায়ী এটা তো বিভব না, বিভব না, আমরা বিভব বের করব না। কেন করব না? আমার ইচ্ছা। সমস্যা আছে তোমার?
আমার ইচ্ছা, আমি করবো না বিভব নির্ণয়। সমস্যা আছে? নাই, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার মর্জি। তাহলে আমি অসীম থেকে একক ভরের বস্তুকে ক্ষেত্রের মধ্যে এই পয়েন্টে আনবো না, যে ভাই এটা তো বিভব হইতো, আমি বিভব বের করতে চাইতেছি না। ঠিক আছে, এখানে আমি পুরা স্বৈরাচার। তাহলে আমি কি করতেছি, আমি ক্ষেত্রের মধ্য থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে, এখান থেকে আর দূরত্বে, এই পয়েন্ট থেকে আমি একক ভরের বস্তুকে অসীমে নিয়ে যাব। তাহলে আমি আর দূরত্ব থেকে অসীম দূরত্বে নিয়ে যাব। এই যে আমি কি করব উপরে দেখাই দিলাম। ঠিক আছে, এইবার আসো যা বলতেছি তাই করি। তাহলে এই হচ্ছে বস্তুটা, ধরো এখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে যাচ্ছি, ধরো এই হচ্ছে বস্তুটা, এম কয় কেজি, 1 কেজি, 1 কেজি ভরের বস্তুকে নিয়ে যাব। ঠিক আছে, এবার আসো এই যে বস্তুটা, এই বস্তুটা একে আকর্ষণ করবে, টানবে, আকর্ষণ করবে, কত বলে, এফ জি বলে আকর্ষণ করবে। এখন আমার তো ধরে রাখতে হবে, দেখো আমি ধরে রাখছি, আমার কোনো দিকে নেওয়ার দরকার নেই ভাই। অনেকে বলতে ভাই আকর্ষণ করতেছে এদিকে, আপনি নিয়ে যাবেন এইদিকে, তাহলে বল দিচ্ছেন এদিকে, না আমি এদিকে নিয়ে যাব মানে এদিকে বল দিচ্ছি তা না। আগে তুমি একটা কাজ করো, তুমি দেখো এই যে মহাকর্ষ বল, এটা মহাকর্ষ বল, তুমি মহাকর্ষ বলের বিরুদ্ধে তুমি বল দিবা আগে, সহজ কথা। তোমার কাজ মহাকর্ষ বলের বিরুদ্ধে, তাহলে মহাকর্ষ বল এদিকে কাজ করতে হবে, তোমার এর বিরুদ্ধে বলটা দিতে হবে, আগে সেটা দাও। তাহলে তুমি কি করবা, ধরবা, ধরে রাখলেই তুমি বল দিছো। কেন, এটা তো এটাকে আকর্ষণ করবে, তুমি যদি ধরে না রাখো তাহলে আকর্ষণ বলের কারণে এদিকে নিয়ে আসবে। তুমি ধরো, ধরে ফেলো, তাড়াতাড়ি ধরো, ধরে ফেললেই তুমি বল দিচ্ছ এদিকে, ধরে ফেললেই তুমি বল দিচ্ছ। তাহলে এটাই হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, জাস্ট ধরে রাখবা। তুমি অনেকে বলতে ভাই এদিকে ধরেন মহাকর্ষ বল 10 নিউটন, আপনি দেন 12 নিউটন, ভাই 12 নিউটন দিলে তো ত্বরণ হয়ে যাবে, ত্বরণ দেওয়া যাবে না, জাস্ট ধরে ফেলবা, জাস্ট ধরে ফেলবা, মহাকর্ষ বলটাকে প্রতিহত করবা। তাহলে এফ জি এফ ই এক্স টি, তাহলে লব্ধি বল শূন্য হবে, দেন সমবেগে নিতে পারবো, সমবেগে ইনফিনিটি স্টেজের মাধ্যমে নিব, ধাপে 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 স্লোলি নিব। ওকে, এইবার আসো, এইবার আসো নিব কোন দিকে, খুব ভালো করে বুঝো এবার। এইবার আসো নিব হচ্ছে এইখান থেকে এই দিকে। মহাকর্ষ বল পরিবর্তনশীল বল, মহাকর্ষ বলের সূত্র এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র ভাই, মহাকর্ষ বল আর এর উপর ডিপেন্ড করে। তাহলে এই বলটা পরিবর্তনশীল বল, এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা বের করতে গেলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে হবে। কেন ত্বরণ নয়, তুমি তো মনে করো যে ঘুম থেকে উঠছো, আহনাফ হামিদ বলছে ত্বরণ কেন হবে না, তাহলে তো তুমি গত ক্লাস করো নাই। এই তো আমি ধরে ফেলছি যে তুমি গত ক্লাস করো নাই, গত ক্লাসে সব ভেঙে চুরে দেখেছি। ঠিক আছে ভাই, ধরেন ওরে, হ্যাঁ ওরে তো ধরবো এবার, গত ক্লাসে সব ভেঙে চুরে দেখাইছি, বুঝলা। ওকে, তাহলে এটা পরিবর্তনশীল বল, আর এর উপর ডিপেন্ড করে। তাহলে আর এর উপর ডিপেন্ড করে, পরিবর্তনশীল বল হলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তুমি দেখো বস্তুর এই ভরটা এখানে, যখন 1 কেজি ভর এখানে, তখন যে বল 1 কেজি ভর সরে যখন এখানে যাবে তখন কিন্তু বল চেঞ্জ হবে, কারণ দূরত্ব চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তো নিব এখান থেকে এখানে, এইটা হচ্ছে আমাদের টোটাল সরণ। তাহলে সরণের লিমিট কিন্তু এটা আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। তাহলে এই সরণের লিমিটের মধ্যে একটা ক্ষুদ্র সরণ এখানে দেখাই, যে একটা খুবই ক্ষুদ্র সরণ, এই যে খুবই ক্ষুদ্র সরণ, ধরো ডি আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ ই এক্স টি, এটা হচ্ছে এফ ই এক্স টি, আর এই যে সরণ ডি আর। কেন আমি এইদিকে নিচ্ছি, তাহলে এখান থেকে এই যে খুবই ক্ষুদ্র একটা সরণ ডি আর, পথের মাঝখানে টোটাল সরণের ক্ষুদ্র একটা সরণ ডি আর নিলাম, সরণ নিলাম ডি আর। ওকে, এবার আসো কৃত কাজ বের করতে হবে এই বল দ্বারা না, এফ জি দ্বারা না, কৃত কাজ বের করতে হবে এক্সটার্নাল এজেন্ট দ্বারা, এই বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তাহলে আগে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এই ডি আর সরণের জন্য কৃত কাজটা বের করি। তাহলে ডি আর সরণে কৃত কাজ, ডি আর সরণে খুবই ক্ষুদ্র কৃত কাজ, সেটা ডিডাব্লিউ। এই ডিডাব্লিউ বল এফ ই এক্স টি, সরণ ডি আর। এবার চিত্রে দেখো এফ ই এক্স টি এবং ডি আর এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এফ ই এক্স টি ডি আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। এফ ই এক্স টি এর মান যা, এফ জি এর মানও তাই, এফ ই এক্স টি এর মান যা, এফ জি এর মানও তাই। তাহলে এফ ই এক্স টি এর মান যা, এফ জি এরও কিন্তু মান তাই। ডি আর কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি 1।
ঠিক আছে, এই বলটার মান যায়, এই বলটার মান যায়। অনেকে বলতে পারে ভাই এইটা আর এটা তো পরস্পরের বিপরীত। হ্যাঁ, দিক বিপরীত, কিন্তু মহাকর্ষ বলের মান যা সমপরিমাণ এক্সটার্নাল এজেন্ট বল দিচ্ছে। আমি তো বলের মান বসাইছি, এই যে বলের মান, সরণের মান, তাদের মধ্যবর্তী কোণের cos θ। তাহলে বলের মানটা এফ ই এক্স এর মানটা এফ জি এর মানেরই সমান, আর cos 0 ডিগ্রি 1। এবার এফ জি মহাকর্ষ বল আসো জি বড় হাতের এম, এই যে বড় হাতের এম, ছোট হাতের এম হচ্ছে 1 কেজি। এই যে ছোট হাতের এম সেটা কত কেজি? 1 কেজি। তা 1 কেজি বসাই, ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর। বোঝা গেছে? তাহলে কি দাঁড়াইলো এখান থেকে? আমি কি পাইলাম? জি এম বাই আর স্কোয়ার ডি আর। এটা আমি পাইলাম না? তো এটা খুবই ক্ষুদ্রকৃত কাজ, এটা খুবই ক্ষুদ্রকৃত কাজ ডিডাব্লিউ। আমি টোটাল কৃত কাজটা চাই, মোট আর থেকে ইনফিনিটি দিতে মোট কৃত কাজ। তাহলে সরণের আদি লিমিট শেষ লিমিট, সরণের আদি লিমিট শেষ লিমিট। তাহলে টোটাল কৃত কাজ ইন্টিগ্রেশন, এই যে খুবই ক্ষুদ্র কৃত কাজ। ঠিক আছে, এটা ধরো আমরা পরে লিখি, এখানেই লিখি। তাহলে খুবই ক্ষুদ্র কৃত কাজ, এই যে এফ জি ডি আর ডিডাব্লিউ, তার লিমিট আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। এবার এই এফ জি মানে জি বড় হাতের এম 1 কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর। লেখা সবাই বাধ্য, বোর্ডে তাকাও, হিসাবটা দেখো। আর থেকে ইনফিনিটি লোয়ার লিমিট আর, আপার লিমিট ইনফিনিটি। ভাইয়া জি ধ্রুবক বাইরে গেল, এম ধ্রুবক বাইরে গেল, জি বড় হাতের এম ধ্রুবক বাইরে গেল, 1 কেজি, এই বস্তুর ভর 1 কেজি 1। এবার নিচে আছে আর স্কোয়ার, তো আর টু দি পাওয়ার -2 না, আর টু দি পাওয়ার -2 ডি আর, তার ইন্টিগ্রেশন আর থেকে ইনফিনিটি। আশা করি এই ইন্টিগ্রেশন তোমরা পারো। আর টু দি পাওয়ার -2 ডি আর, আর টু দি পাওয়ার -2 ডি আর এর ইন্টিগ্রেশন করলে যেটা হবে, আর টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1। তাহলে দেখো -2 প্লাস 1 মানে মাইনাস, আর টু দি পাওয়ার -1 মানে 1 ডিভাইডেড বাই আর। বুঝছো? তাহলে এখান থেকে এটা হচ্ছে জিএম, জিএম, এই যে এখান থেকে হিসাব করে হবে -1 ডিভাইডেড বাই আর, লোয়ার লিমিট আর, আপার লিমিট ইনফিনিটি। কে বুঝলা? লোয়ার লিমিট আর, আপার লিমিট ইনফিনিটি। ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশনের সূত্র আর টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, জাস্ট সূত্র খাটাচ্ছি। ওকে, মাইনাসটা গেল বাইরে, তাহলে মাইনাস জিএম। এবার একবার লোয়ার লিমিট বসাই দিব, 1 বাই ইনফিনিটি, মানে প্রথমে আপার লিমিট -1 ডিভাইডেড বাই আর। ইন্টিগ্রেশনের নিয়ম যা, লিমিট বসাইতে হয় যেভাবে, মাইনাস বাইরে গেল 1 বাই আর, তার পাওয়ার ইনফিনিটি আর। তাহলে 1 বাই আর ইনফিনিটি মাইনাস 1 বাই আর আর। এবার 1 বাই ইনফিনিটি দ্যাট ইজ 0, 1 বাই ইনফিনিটি হচ্ছে 0, এই যে এটা হচ্ছে 0। এবার দেখো মাইনাস জিএম -1 বাই আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস জিএম ডিভাইডেড বাই আর, মাইনাসে মাইনাসে প্লাস জিএম ডিভাইডেড বাই আর। ওকে, ডান। এইটা কি আমাদের বিভব? আমরা কিন্তু কাজ বের করে ফেলছি, আর থেকে অসীমে নিতে কৃত কাজ বের করে ফেলছি। কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আসছে জিএম ডিভাইডেড বাই আর। প্রশ্ন হচ্ছে এটা কি বিভব? এটা কি বিভব? উত্তর কি? উত্তর হচ্ছে না, এটা বিভব না, এটা বিভব না। বিভব হচ্ছে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে কাজ, এটা ক্ষেত্রের মধ্য থেকে অসীমে নিতে কাজ। আচ্ছা বুদ্ধি খাটায় বলো তো, তাহলে বিভবটা কি হবে? অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে কাজ হচ্ছে বিভব, আমরা বের করছি ক্ষেত্রের মধ্য থেকে অসীমে নিতে কাজ। তাহলে কি হবে? অনেকে গেস করতে পারছো যে ভাই বিভবের আগে মাইনাস হবে, উল্টাটা, তাহলে এটা সামনে মাইনাস লাগাই দিব। ঠিক আছে, বাট আমরা জোর করে মাইনাস লাগাবো না, আমরা লজিক্যালি মাইনাস আসে কিনা সেটা দেখব। তাহলে এটা আমাদের বিভব না, এটা বিভবের উল্টাটা। আমরা বিভব বের করতে চাই, কিন্তু আমরা বিভবের উল্টাটা বের করছি। তো প্রথমে বলছিলাম যে না, আমি এখানে স্বৈরাচার, আমি বিভবের উল্টা কেন বের করতে চাই, এটা আমার মর্জি, আমার ইচ্ছা। এইবার তুমি লজিকটা বুঝবা কেন আসলে আমি এই মর্জিটা করছি। আগে আসো বিভবটা হিসাব করি। বিভবটা আমরা কিভাবে হিসাব করব? তাহলে ভাই আবার আবার অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিয়ে যেতে কাজ হিসাব করব না, আমরা এটার থেকেই বিভব হিসাব করব। কিভাবে এটা থেকে বিভব হিসাব করব? গত ক্লাসে তোমাকে একটা জিনিস প্রমাণ করেই দেখাইছিলাম, অভিকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র, মনে আছে? অভিকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র দেখাইছিলাম। মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র।
মানে কি সংরক্ষণশীল ক্ষেত্র মানে? সংরক্ষণশীল ক্ষেত্র মানে সংরক্ষণশীল ক্ষেত্রে লুপ ওয়ার্ক শূন্য হবে। এই যে একটা লুপ, ধরো এটা একটা লুপ, এই লুপে কৃত কাজের সমষ্টি শূন্য হবে, সামেশন অফ ওয়ার্ক 0 হবে। আর যে বল দ্বারা কাজ হবে, যে বল দ্বারা কৃত কাজটা, যে বল দ্বারা কৃত কাজ মানে লুপ ওয়ার্ক, সামেশন অফ ওয়ার্ক ইন এ লুপ শূন্য হবে, সেই বলটাই, এই বলটাই পরিবর্তনশীল, সরি বলটাই সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল। আর মহাকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র। তার মানে সংরক্ষণশীল ক্ষেত্রে, সংরক্ষণশীল ক্ষেত্রে ধরো একটা ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, সেই সংরক্ষণশীল ক্ষেত্রে এ থেকে বিতে যাইতে এই পথে যদি কৃত কাজ 10 জুল হয়, তাহলে বি থেকে এতে ফেরত আসতে কৃত কাজটা -10 জুল হবেই, কারণ লুপের কৃত কাজ শূন্য হইতে হবে। এই কৃত কাজটা যদি W1 হয়, এই কৃত কাজটা হচ্ছে W2, তাহলে সামেশন অফ ওয়ার্ক দ্যাট মিনস W1 + W2 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্রের কথা ছিল। এবার মহাকর্ষ ক্ষেত্র তো সংরক্ষণশীল ক্ষেত্র। এই যে এটা হচ্ছে আমাদের ভর, এটা ভর m, মহাকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র। এই যে ক্ষেত্রের মনে করো শেষ সীমা, এটা মহাকর্ষ ক্ষেত্রটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষ ক্ষেত্র আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, এভাবে আঁকাটা ঠিক না, তো ধরো ধারণা দেওয়ার জন্য আঁকলাম। এইবার আসো ক্ষেত্রের মধ্যে এই যে আর দূরত্বে এই পয়েন্ট, এই পয়েন্টের বিভবটা আমরা চাই। এই পয়েন্ট থেকে ক্ষেত্রের মধ্যে এই পয়েন্ট থেকে আমরা অসীমে নিয়ে গেছি, অসীমে নিয়ে যাইতে কৃত কাজটা বের করছি, করছি না? ক্ষেত্রের মধ্য থেকে অসীমে নিয়ে যাইতে কৃত কাজটা বের করছি, করছি কিনা? কৃত কাজটা কত বের করছি দেখি, GM ডিভাইডেড বাই R, কৃত কাজটা বের করছি GM ডিভাইডেড বাই R, ক্ষেত্রের মধ্য থেকে অসীমে নিতে। তাহলে ভাই আমি যদি বলি অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিতে কাজ, অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিতে কাজ, তাহলে সেটা হচ্ছে W2। বলো বিভব কি W1? নো, বিভব W2। একক ভরের বস্তুকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিতে কৃত কাজটা এই যে W2, এটাই হচ্ছে বিভব। আমরা তো এটাই চাই। তাহলে মহাকর্ষ ক্ষেত্র তো সংরক্ষণশীল ক্ষেত্র, তাহলে সংরক্ষণশীল ক্ষেত্রে আর থেকে অসীমে যাইতে কৃত কাজ যা হবে, অসীম থেকে আরে আসতে কৃত কাজ তাই হবে। সামনে লাগাই দিব একটা মাইনাস, ঠিক আছে? সামনে কি লাগাই দিব? একটা মাইনাস। আসো, যেহেতু সংরক্ষণশীল ক্ষেত্র, তাহলে সামেশন অফ ওয়ার্ক অর্থাৎ W1 + W2 হবে 0। W1 হচ্ছে GM/R আর W2 হচ্ছে বিভব V, তাহলে অতএব বিভব V = -GM/R। এই হচ্ছে আমাদের বিভবের সূত্র। তাহলে বিভব GM/R না, -GM/R, এটা হচ্ছে বিভব। ঠিক আছে, এইবার কে এটা? মাহরুফ খান, তোমাকেই তো খুঁজতেছি আমি। মারুফ খান একটা সুন্দর কোশ্চেন করছে, ভাই আপনি এত ঘুরাইছেন পেঁচাইছেন কেন? ডিরেক্ট বিভব বের করা গেলেই তো হইতো। বিভবের সংজ্ঞায় বলা আছে, ভালো কোশ্চেন কিন্তু, লজিক্যাল কোশ্চেন কিন্তু, বিভবের সংজ্ঞায় বলা আছে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে একক ভর আনতে যে কাজ, সেটা ভাই বিভব। তো ভাই আপনি ডিরেক্ট এটা হিসাব করেন। আপনি এত মনে করেন যে কান এভাবে ধরা যায়, আপনি এইভাবে কান ধরেছেন, এটাই করছেন কেন ভাই? আমরা ডিরেক্ট বিভবটা হিসাব করতে চাই, এটা করলেই তো হয়ে যাইতো। ডিরেক্ট অসীম থেকে ক্ষেত্রের মধ্যে একক ভরকে নিয়ে যাব, যে কাজ হবে সেটাই বিভব হবে, তখন এটাই চলে আসবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার ডিরেক্ট হিসাবটা করব। তাহলে হেডিং দাও, সিধা সিধা করলাম না কেন, হেডিং দাও। ঠিক আছে, যে সিধা সিধা করলে কি হইতো বুঝছো? লিখো যে সিধা সিধা করলাম না কেন, করলাম না কেন? ডিরেক্ট হিসাব করলেই তো হইতো। ডিরেক্ট বিভবের সংজ্ঞা মতে কাজ বের করলেই তো হতো, কাজ বের করলেই তো হতো। তো সেটা কেন করলাম না? আচ্ছা করি, আমরা নিজেরা করি, আসো কেন করব না, করি। এটা এম ভরের বস্তু, এই যে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, বিভবের সংজ্ঞায় যা বলা আছে আমরা তাই করতে চাই। এবার এখান থেকে আর দূরত্বে এই পয়েন্টটা আমরা বিভব বের করতে চাই। ওকে, তাহলে এবার অসীম থেকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, এই যে তীর চিহ্ন আগে দিয়ে দেখাই দিই।
এই যে কি করব এবার, যে অসীম সেইখান থেকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। তাহলে ইনফিনিটি থেকে আর, এবার লিমিট দেখো, লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর, ইনফিনিটি থেকে আর। বুঝতে পারছো? একজন বলছে সিধা সিধা, কি সিধা সিধা মানে হচ্ছে সোজা সোজা, ঠিক আছে, সিধা সিধা মানে হচ্ছে সোজা সোজা। এবার আসো অসীম থেকে নিয়ে আসতেছি। তাহলে যে অসীম থেকে এখানে নিয়ে আসলাম, এই এম ভরের বস্তু, এম কয় কেজি, 1 কেজি নিয়ে আসবো। আচ্ছা, অসীম থেকে কি আমার আনার দরকার আছে? একটু চিন্তা করো তো। অসীম থেকে আমি নিয়ে যাচ্ছি, আমার কি আনার দরকার আছে? অসীম থেকে জাস্ট ঠেলে একটু ক্ষেত্রের মধ্যে ঢুকাই দিলে তো একটু পরে বিতে চলে যাবে, তাই না? কেন? কারণ এই যে এম ভরের বস্তু, এই এম ভরকে কি করবে, মহাকর্ষ বলে আকর্ষণ করবে, মহাকর্ষ বলে আকর্ষণ করবে। তো এই মহাকর্ষ বলের টানেই তো নিয়ে আসবে, অসীম থেকে টেনে এখানে নিয়ে আসবে। তা আমার কি আর আনার দরকার আছে? বলো, এ তো এমনি এমনি হয়ে যাবে, কি তাই না? এই যে যখন এই মহাকর্ষ বলের টানে যাবে, এখান থেকে মহাকর্ষ বলের টানে যাবে, তখন তো ভাই ত্বরণ হবে। তাহলে কি করতে হবে, সব সময় তোমার মানে বস্তু তুমি যেদিকেই নাও না কেন, বস্তু তুমি আর থেকে অসীমে নাও, অসীম থেকে আরে নাও, তোমার ভাই ধরতে হবে ওরে। না ধরলে ওর উপর বল প্রযুক্ত হবে, ও ধাক্কা খাবে, টান খাবে। যেমন এখন টান খাইতেছে, টান খাইতে দেওয়া যাবে না, ধরো রে ভাই, ধরে ফেলো, জাস্ট ধরে ফেললেই তুমি বল দিছো। তুমি যদি ধরে রাখো তাহলেই তুমি বল দিয়ে ফেলছো। তাহলে ধরে রাখলেই তুমি মহাকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক বল দিছো, এফইএক্সটি। তাহলে এফ জি আর এফইএক্সটি এর মান সমান হবে, ওকে। কেন? ওই যে ত্বরণ হতে দেওয়া যাবে না, সামেশন অফ এফ 0, তাহলে ত্বরণ এ হবে 0। এবার আমি নিব কোত্থেকে, আর থেকে, সরি অসীম থেকে আর এর দিকে নিব। তাহলে এই হচ্ছে আমার পুরো পথ। তাহলে এই পুরো পথের মধ্যে একটা ক্ষুদ্র সরণ আমরা চিন্তা করি, এই যে খুবই ক্ষুদ্র সরণ এদিকে। এবার এই ক্ষুদ্র সরণ হচ্ছে ডিআর, এফ জি দ্বারা কাজ না, কাজ হচ্ছে এফ ই এক্স টি দ্বারা। তাহলে দেখো এফ ই এক্স টি এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল যেদিকে, ডিআর সরণ তার বিপরীতে, বুঝছো? ডিআর সরণ তার বিপরীতে। অনেকে কি মনে করে জানো? দেখি তুমি আমার বলবা, এই যে কলমটা, দেখি তুমি কেমন বুঝো। এই কলমটাকে এই যে আমি নিচের দিকে নিয়ে গেছি, বলো তো আমি কোন দিকে বল প্রয়োগ করছি? কলমটাকে নিচের দিকে নিয়ে গেছে, আমি কোন দিকে বল প্রয়োগ করছি? এই যে একজন বলছে নিচে, কে বলছে? অথই দাস বলছে নিচে। এই যে একজন বলছে নিচে, আরো একজন বলছে নুসাই বা নূর বলছে নিচে। এই যে কেন? এই যে ভাই আপনি কলমটাকে নিচে নিয়ে গেলেন, তাহলে নিচের দিকে বল দিলেন না, বল দিছি উপরের দিকে। তাহলে তুমি ভালো করে বোঝো ব্যাপারটা, নিচে নেওয়ার জন্য, এই কলমটাকে নিচে নেওয়ার জন্য আমার বল দিতে হবে না, ছেড়ে দিলে এমনিই পড়বে। ছেড়ে দিলে এমনি পড়লো কেমন কেমন ভাবে? ত্বরণ নিয়ে তো পড়তে দিব না, ধরে ফেলছি। নিচের দিকে কি আছে? মহাকর্ষ বল। আমি ধরে রাখছি, তাহলে আমি বল দিছি না? আমি ধরে রাখলে বল দিছি না? কোন দিকে? উপরের দিকে। তাহলে বল দিচ্ছি কিন্তু উপরের দিকে, মহাকর্ষ বলের বিরুদ্ধে। এটাই ভালো করে বোঝো, যে আমি ধরে রাখছি মানে মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিছি। এইবার আমি নিয়ে যাচ্ছি কোন দিকে? নিয়ে যাচ্ছি নিচের দিকে। এটা সরণ, এই যে নিচের দিকে নিয়ে গেলাম, এটা সরণের ডিরেকশন। যে ভাই আপনি নিচের দিকে নিয়ে গেলেন, তার বল নিচের দিকে না, বল নিচের দিকে দিই নাই, আমি ধরে স্লোলি ধীরে 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 নিচের দিকে নিয়ে যাচ্ছি, এটা সরণের ডিরেকশন। কি ক্লিয়ার? বুঝছো? তাহলে মহাকর্ষ বল এফ জি, এটা তুমি ধরে রাখলেই মহাকর্ষ বলকে প্রতিহত করে বিপরীত দিকে বল দিছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এফইএক্সটি। এইবার ধরে রেখে তুমি বল কিন্তু এদিকে দিছো। এবার তুমি ধরে, এভাবে ধরে স্লোলি ধীরে 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 এইভাবে এদিকে নিয়ে যাচ্ছ, স্লোলি নিয়ে যাচ্ছ। এটা সরণের ডিরেকশন, কিন্তু বলের ডিরেকশন এটা। মাথায় ঢুকাও ভালো করে, ওকে? তাহলে এবার বলো, বল এবং সরণ এফইএক্সটি এবং ডিআর এর মধ্যবর্তী কোণ cos 180 ডিগ্রি, পরিবর্তনশীল বল। তাহলে ডিআর সরণে কাজ, ডিআর সরণে খুবই ক্ষুদ্রকৃত কাজ ডিডাব্লিউ এফইএক্সটি এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের মান, খুবই ক্ষুদ্র সরণ ডিআর, মধ্যবর্তী কোণ cos 180, আর cos 180 মানে মাইনাস এফইএক্সটি ডিআর। এফইএক্সটি এর মান যা, এফজি এর মানও তাই, তাহলে মাইনাস এফজি ডিআর। এবার টোটাল কৃত কাজ চাই, ওকে? টোটাল কৃত কাজ তাহলে মাইনাস এফজি ডিআর, লিমিট ইনফিনিটি থেকে আর, ইন্টিগ্রেশন মাইনাস জি বড় হাতের এম, ছোট হাতের এম হচ্ছে 1 কেজি, ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর, লিমিট ইনফিনিটি থেকে আর, মাইনাস জি এম গেল বাইরে, ওকে?
1/r², তার মানে ওই যে r⁻²dr ইনফিনিটি থেকে আর, তাহলে -gm r⁻² প্লাস 1, এই যে এখানে হিসাব করে দেখাইছিলাম সেম হিসাব r⁻² r⁻² প্লাস 1, নিচে -2 প্লাস 1, তাহলে -1/r। তো একবারে লিখে দিই -1/r, লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর, মাইনাসে মাইনাসে প্লাস gm। এবার 1 আপার লিমিট আর মাইনাস 1 লোয়ার লিমিট ইনফিনিটি, 1/∞ 0, তাহলে কি আসলো gm/r। এইবার দেখো, এইবার কিন্তু এটা বিভব, আমি বিভবে যা বলছে তাই করছি, বিভবে যা বলছে তাই করছি। তাহলে এই যে কৃতকাজটা ডেফিনেশন অনুযায়ী এটা বিভব হওয়া উচিত, এই কৃতকাজটা বিভব হওয়া উচিত। কৃতকাজটা আমি বের করলাম, বলো কৃতকাজটা আমি বের করলাম, এই যে কৃতকাজটা এইটা কি আগের বিভবের সূত্রের সাথে মিলল? বলো আগের বিভবের সূত্রের সাথে মিলল? ভাই আগে বিভব ছিল -gm/r আর এবার gm/r, তাহলে তো কোথাও একটা ঘাপলা আছে। তাহলে ভাই কই ঘাপলা আছে? কোন পৃষ্ঠাতে ঘাপলা আছে? এখানে ঘাপলা আছে নাকি এখানে ঘাপলা আছে? কোথায় ঘাপলা আছে? এবার এই ঘাপলাটা খুঁজে বের করতে হবে। শোনো, এটাই ভুল আছে, সিধা সিধা করলাম না কেন? কারণ সিধা সিধা করলে ভুল হয়। ডিরেক্ট করলাম না কেন? ডিরেক্ট করলে ভুল হয়, ভুল হয়েছে। বিভব -gm/r হবে। ভাই আপনি জানলেন কেমন আগে থেকে -gm/r হলে? এটা বিভব হইলে সমস্যা কি? বললাম তো এই ডেরিভেশনটা হয় নাই, ভুল আছে একটা। ভুলটা খুঁজে আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো, আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই হিসাবটা ঠিক নাই। হিসাবে এখানে একটা মাইনাস হইলে হিসাবটা ঠিক থাকতো, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এবার আসো কিভাবে, তাহলে এবার একটু ঝাড়া দিয়ে বসো, ঠিক আছে? ভুল খুঁজে বের করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা একটু চিত্র দেখে গেস করি তো কৃতকাজটা কি হওয়া উচিত। কৃতকাজ পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু আমরা বল আর সরণের ডিরেকশন দেখে বলে দিতে পারি। এই চিত্রে তোমার হিসাব টিসাব বাদ দাও, এই চিত্র দেখে আমি যদি তোমার কোশ্চেন করতাম, আচ্ছা বলো তো এই ক্ষেত্রে কৃতকাজটা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, চিত্র দেখে বলবা। তাহলে আসো চিত্র দেখে বলি। তুমি দেখো এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের ডিরেকশন, আর সরণ হচ্ছে পুরো পথে ইনফিনিটি থেকে আর, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তাহলে সরণের ডিরেকশনটা এদিকে, আর এক্সটার্নাল এজেন্ট এভাবে ধরেই রাখছে, তাহলে সবসময় বল দিছে এদিকে। তাহলে সরণ যেদিকে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল তার বিপরীত দিকে, তাহলে চিত্রই আমাদের বলতেছে চিত্র অনুযায়ী, ঠিক আছে, চিত্র অনুযায়ী বল যেদিকে সরণ তার বিপরীতে, তাহলে চিত্র অনুযায়ী কৃতকাজ নেগেটিভ হওয়া উচিত, চিত্র এটা বলতেছে। এবং আমরা বুঝতেছি যে কেউ যদি ঠিকঠাক হিসাব করতে পারে তাহলে অবশ্যই কৃতকাজটা নেগেটিভ হবে, কারণ এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, বল আর সরণ পরস্পরের বিপরীতে। কি ক্লিয়ার? বল আর সরণ পরস্পরের বিপরীতে, কৃতকাজটা নেগেটিভ হওয়া উচিত। এইবার আসো ক্ষুদ্র অবস্থায়, ওই যে আমরা খুবই ক্ষুদ্র কৃতকাজ বের করছিলাম, আচ্ছা অনেকের ক্লিয়ার হয়ে গেছে। খুবই ক্ষুদ্র অবস্থায় কৃতকাজটা এটা কি হওয়া উচিত দেখি তো। দেখো খুবই ক্ষুদ্র অবস্থায় ক্ষুদ্র সরণ dr বল নিয়ে আমরা কৃতকাজটা বের করছিলাম, এই যে এই f(xt) dr cos 180 মাইনাস, তাহলে কৃতকাজ কি? এটা কৃতকাজটা নেগেটিভ। আচ্ছা ইন্টিগ্রেশন করে কি করা হয়? ইন্টিগ্রেশন করে সমষ্টি বের করা হয়, তাই না? ছোট অবস্থায় খুবই ক্ষুদ্র অবস্থায় যে কৃতকাজটা নেগেটিভ, ওরে ইন্টিগ্রেশন করা মানে টোটালটা বের করা, টোটাল বের করা। তুমি দেখো এই পথে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ, মানে সবসময় সরণ তো এদিকে, এই যে টোটাল সরণ ক্ষুদ্র সরণ, ক্ষুদ্র সরণ dr সরণ সরণ সবসময় বলের বিপরীতে। তাহলে এইভাবে যদি আমি ক্ষুদ্র 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 সরণের জন্য কৃতকাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কৃতকাজ বের করি, এই ক্ষুদ্র কৃতকাজগুলো মাইনাস, আর ইন্টিগ্রেশন করা মানে এই নেগেটিভ 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 এই কৃতকাজগুলারে যোগ করা, তাই না? ইন্টিগ্রেশন করা মানে সমষ্টি বের করা। আমি তোমাকে বললাম নাও তুমি যোগ করো, আমি তোমার কয়েকটা সংখ্যা বলতেছি, -2 -2.5 -2.3 -2.8 -2.9 -2.2 -2.1 -2.5 এরকম বলতেই থাকলাম। বলার পর আমি বললাম এই যোগ করছো, যোগফল কত হয়েছে? তুমি আমারে বললা ভাই +50 হয়েছে। তাহলে আমি তোমার ধরে একটা আনসার দিব না? আমি তোমার দিলাম মাইনাস 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 ছোট 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 অনেকগুলো মান, সবগুলো দিছি ঋণাত্মক মান,
তুমি যোগ করে আমার বলতেছো ভাই +50 ধনাত্মক, ক্ষুদ্র 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 ঋণাত্মক মান, ক্ষুদ্র 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 ঋণাত্মক কৃত কাজ, এটা যোগ করে সমষ্টি বের করলে আমি একটা বিশাল নেগেটিভ কাজ পাবো। কি কথা বুঝলা? তাই না? তাহলে আমরা ভালো করে এবার খেয়াল করো, চিত্র অনুযায়ী নেগেটিভ, ক্ষুদ্র অবস্থায় কৃত কাজ নেগেটিভ, ইন্টিগ্রেশন করছি 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 করে এইখানে যে কৃত কাজটা পাইছি, এই কৃত কাজটা পজিটিভ হয়ে গেছে। তাহলে এইটা কখনোই ঠিক নেই, ঠিক আছে, কখনোই ঠিক নেই। তাহলে বিভবের বের করার সময় এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজটা নেগেটিভ হইল না কেন? দেখি কেন নেগেটিভ হইল না, দেখি আগেইটা দেখি রে ভাই। তাহলে চিত্র বলতেছে নেগেটিভ হওয়া উচিত, ক্ষুদ্র অবস্থায় নেগেটিভ, এর ইন্টিগ্রেশন করলেও নেগেটিভ হওয়া উচিত, এটা ক্লাস 2 এর একটা বাচ্চাও বুঝবে, তাই না? তাহলে এই হিসাব অনুযায়ী নেগেটিভটা আসে নাই, বাট হিসাব করার পর এইটুকু আমরা বুঝতে পারলাম যে এটা আসলে নেগেটিভ হওয়া উচিত ছিল। এখন ভাই তাহলে কি হিসাবের মাঝখানে কোনো ভুল করছি? না, মাঝখানে কোনো ভুল করি নাই, এখানে হিসাব টিসাব সবই ঠিক আছে, কিন্তু ওই যে লিমিট হচ্ছে ইনফিনিটি, আর তো ইনফিনিটি মানে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে তো আসলে 0 হয়ে যায়, ঠিক আছে, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়। তো আমি হিসাব টিকাস ঠিক করছি, কিন্তু কৃত কাজটা আসলে মানটুকু আসছে, মান GM/R মানটুকু আসছে, মাইনাসটা আসে নাই, মানটুকু ঠিক আছে, মাইনাসটা আসে নাই। তো ডিরেক্ট রাস্তায় হাঁটলে এই একটা সমস্যা এসে সামনে হাজির হয়। এই কারণে আমরা কি করছি, আমরা ডিরেক্ট রাস্তায় যাই নাই, একটু ঘুরাইছি রাস্তা। তাহলে এই যে ডেরিভেশন, এটা ঠিক নাই, ভুল ডেরিভেশন, এই প্রসেস মানে এই হিসাবটা ঠিক নাই। হিসাবটা ঠিক মানে কি, মান ঠিক আছে কিন্তু সামনে একটা মাইনাস। আবার বলছি, নেগেটিভ হওয়া উচিত, ক্ষুদ্র অবস্থায় নেগেটিভ, বড় হওয়ার পরে পজিটিভ হয়ে গেছে, এটা কেমন সম্ভব রে ভাই? এটাও নেগেটিভ হওয়া উচিত, কিন্তু আসে নাই। এখন তুমি যদি বলো ভাই এটা নেগেটিভ হওয়া উচিত, আমি বুঝে গেছি, তাহলে বিভব হবে B = -GM/R, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি তুমি এটা মাইনে নিতে না চাও, তাহলে তো তোমার একটা নিয়ম মাফিক রাস্তায় উঠাই দেওয়া লাগবে। তো এই কারণে আমরা কি করছিলাম, আমরা বিভব হিসাব করব না, আমরা বিভবের উল্টাটা হিসাব করছি। তো ভাই বিভবের উল্টাটা হিসাব করলে কি ঝামেলা হয় না? না, এখানে ঝামেলা হয় না। দেখো কেন, তোমার যদি বলি, বলো চিত্র দেখে বলো কৃত কাজটা কি হওয়া উচিত, এবার কিন্তু আর থেকে অসীমে নিতে, এটা কিন্তু বিভব না, বিভবের উল্টাটা, কিন্তু কৃত কাজটা কি হওয়া উচিত দেখি, F(x(t) আর এইটা হচ্ছে সরণ dr, এই দেখো সরণ এদিকে আর এটা হচ্ছে F(x(t), তাহলে বল যেদিকে সরণ সেদিকে, বল যেদিকে সরণ সেদিকে, কৃত কাজ চিত্র অনুযায়ী পজিটিভ হওয়া উচিত। তাহলে চিত্র অনুযায়ী কৃত কাজটা পজিটিভ হওয়া উচিত, চিত্রানুযায়ী কাজ পজিটিভ হবে, পজিটিভ হওয়া উচিত। দেখি হয়েছে কিনা। আমি ক্ষুদ্র অবস্থায় কৃত কাজ বের করতেছি, ক্ষুদ্র অবস্থায় ক্ষুদ্র সরণ dr F(x(t) cos 0°, দেখো দুটো একই দিকে, F(x(t) যেদিকে, কারণ এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, F(x(t) dr cos 0°, ছোটবেলায় সে পজিটিভ, খুবই ছোট অবস্থায় পজিটিভ, ঠিক আছে। মনে করো ছোটবেলায় যেমন, ও বড় হয়েও তো মনে করো স্বভাব চরিত্র তেমনই হবে। তো ছোটবেলায় যদি পজিটিভ, ওরা যদি ইন্টিগ্রেশন করে বড় করে ফেলা হয়, তাহলে কৃত কাজটা পজিটিভ হওয়া উচিত। আসো ইন্টিগ্রেশন করছি 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 করে এই যে কৃত কাজ পাইছি, কৃত কাজ পজিটিভ, পজিটিভ হওয়া উচিত, পজিটিভ ইন্টিগ্রেশন করার পরে পজিটিভ, ঠিক আছে, এই ডেরিভেশন ঠিক আছে। কিন্তু ডেরিভেশন ঠিক থেকে তো লাভ নাই, কিন্তু এটা তো বিভব না। এইবার বিভব বের করব, তাহলে মহাকর্ষ ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র, আর থেকে অসীমে যাইতে কাজ যদি এটা হয়, তাহলে অসীম থেকে আরে আসতে কাজ অবশ্যই মাইনাস এটা হবে, যোগ করলে 0 পাওয়া যাবে। এটাই হচ্ছে কাহিনী, বোঝা গেছে? ঠিক আছে, আমাদের বোর্ড বইতে কিন্তু এত ভেঙে চড়ে বোঝানো নেই, গোজামিল দিয়ে ডেরিভেশন করে রাখছে, তো এই কারণে ভালো করে এই জিনিসটা বুঝবা। কে ক্লিয়ার? ডান। এটা আবার বলি, পজিটিভ হওয়া উচিত, পজিটিভ পজিটিভ ঠিক আছে, বাট এটা বিভব না, উল্টাটা বিভব। তো উল্টাটা তো আগে জোর করে সামনে মাইনাস লাগাই দিব না, লজিক অনুযায়ী মাইনাস লাগাবো। মহাকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, এই কারণে আর থেকে ইনফিনিটিতে গেলে যদি GM/R হয়, ইনফিনিটি থেকে আরে আসলে -GM/R হবে। এটা কি ভুল? হ্যাঁ ভুল, ডেরিভেশন ঠিক নেই, মাইনাস হওয়া উচিত, ক্ষুদ্র অবস্থায় মাইনাস, ছোটবেলায় মাইনাস, বড় হয়ে স্বভাব চরিত্র হয়ে গেছে প্লাস, এটা কোনো কথা? বড় হয়ে তো একই রকম স্বভাব চরিত্রেরই হবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে ব্যাপার, তাহলে এই কারণে সিধা সিধা করিনি, ঠিক আছে। এটা নোট করবা কিনা তোমার ব্যাপার, নোট করতে পারো, নোট করলে ভালোই হবে, ঠিক আছে। যখন তুমি বড় হয়ে যাবা, ঠিক আছে, তখন তুমি প্রাইভেট পড়াইতে পারবা। তাহলে বিভব আমরা পেয়ে গেলাম যে মহাকর্ষ বিভব। এইবার আসো বিভব শক্তি, মহাকর্ষ বিভব শক্তি, বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব শক্তি।
বিন্দু ভরের জন্য বা গোলক ভরের জন্য মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি বের করবো আমরা। আসো, বিভব শক্তি হচ্ছে কৃতকাজ। দেখো, এম ভরের বস্তু, তার মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, এম ভরের বস্তু তার মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, আমরা আর দূরত্বে এইখানে বিভব বের করতে চাই। বিভব বের করছি, আর দূরত্বে এই পয়েন্টে বিভব ভি হবে জিএম মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এটা বিভব, আমরা চাই বিভব শক্তি বের করতে। দেখো, বিভব শক্তি আর বিভব কি? একক ভরের জন্য যে কাজ সেটা বিভব, আর যদি একক ভর না এনে আমি এম পরিমাণ ভর এনে স্থাপন করতাম তাহলে যে কাজ সেটা বিভব শক্তি। তাহলে অসীম থেকে এই পয়েন্টে এম পরিমাণ ভর এনে রাখবো। এম পরিমাণ ভর এনে রাখতে আমার যে কাজ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজ, ভাই এই কৃত কাজটাই বিভব শক্তি। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এম পরিমাণ ভর, মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে এম ভর এনে স্থাপন করতে, একক ভর এনে স্থাপন করতে যে কাজ সেটা বিভব, আর এম ভর এনে স্থাপন করতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজ, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম, যে কাজ সেই কৃত কাজটা WXT, সেটাই আসলে মহাকর্ষীয় বিভব শক্তি, দ্যাট ইজ ইপি। ইপি মহাকর্ষীয় বিভব শক্তি। এই মহাকর্ষীয় বিভব শক্তি ইপিটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে WXT ইপি। এবার তুমি দেখো তো, তুমি বিভবের সূত্রে ডেল ভি বা বিভব পার্থক্য লিখছিল না, WEXT ডিভাইডেড বাই এম লিখছিল না তো? এই WXTটাই হচ্ছে ইপি। আর ডেল ভি মানে ভি মাইনাস ভি ইনফিনিটি, তো ভি ইনফিনিটি তো 0, ইকুয়াল টু WEXT ডিভাইডেড বাই এম। তাহলে WEXT এটা ইকুয়াল টু বিভব ভি ইন্টু এম। খুবই সহজ ঐকিক নিয়ম। একক ভরের জন্য কাজ ভি, বিভব, একক ভরের জন্য কাজটা বিভব, অতএব এম ভরের জন্য কাজ ভি ইন্টু এম। এই যে কৃত কাজটা, এটাই বিভব শক্তি ইপি। দেখো, অতএব পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু ভি ইন্টু এম। বুঝলা? এইবার আসো, ভি বিভবের মানটা ভি হচ্ছে মাইনাস জিএম বাই আর। তাহলে বসাই যে অতএব ইপি ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর ইন্টু ছোট হাতের এম। এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। বোঝা গেছে? ক্লিয়ার? একক ভরের জন্য যে কাজ সেটা বিভব, আর এম ভরের জন্য যে কাজ সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে এম পরিমাণ ভর এনে স্থাপন করলে এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করে সেই কাজটা ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকে। তাহলে ওই বস্তুর পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি মাইনাস জিএমএম বাই আর, মাইনাস জিএমএম বাই আর। এখন তোমার মনে হয়, ভাই এটা কি বললেন আপনি? তো আমার মনে করেন যে অফ বদল দিয়া, হ্যাঁ, তারপরে আরেকজন কি বলে, আমরা বিভব শক্তির সূত্র শিখে আসছি MgH, আপনি এখন বিভব শক্তির সূত্র বানাইলেন মাইনাস জিএমএম বাই আর। এ কেমন কথা? এটা কি বললেন? হ্যাঁ, বিভব শক্তির, মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র হচ্ছে এটা। তাহলে আগে যে আমরা বিভব শক্তির সূত্র MgH শিখে আসছি সেটা কি ভুল? ভুল না, ওটাও ঠিক। কিন্তু এখন মনে করো যে বৃহৎ সেন্সে চিন্তা করছি, আমরা আরো বড় হয়েছি, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়েছে, দেন আমরা বিভব শক্তি বের করছি। তো এইবার আসো, দুইটার মধ্যে একটু সম্পর্কটা দেখাই। দেখো, আগে আমরা বিভব শক্তির যে সূত্রটা MgH পাইছিলাম, যে ইপি ইকুয়াল টু MgH, এটা কি তাহলে? এটা কি তাহলে? দেখো, এটা বিভব শক্তির সূত্র ঠিক আছে, বাট ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতায়, যেখানে জি এর মানটা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি, তার জন্য বিভব শক্তি ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতায়, এই যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য নগণ্য উচ্চতায়, এই যে নগণ্য উচ্চতা, ব্যাসার্ধের তুলনায় এইচ এর মান অনেক কম, এইচ এর মানটা ব্যাসার্ধের তুলনায় অনেক